আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা যেটা করব সেটা হচ্ছে এই ইমরান খান তিনি আসিম মনিরকে ফিল্ড মার্শাল আসিম মনিরকে একটা কড়া ধমক দিয়েছেন। সেই প্রসঙ্গে আজকের আলোচনার বিষয়। তো আমরা দেখতে পেলাম যে ঠিক ১ মাস পর ইমরান খানের সাথে তার বোন কারাগারের অভ্যন্তরে সাক্ষাৎ করার অনুমতি পেলেন এবং সাক্ষাৎ করলেন। এটা ২৮শে অক্টোবর লাস্ট কোনো আত্মীয়স্বজন বা আইনজীবী এদের সাথে ইমরান খানের সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকে গত ১ মাস পর তিনি কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কেউ বলছিলেন যে তিনি নিহত হয়েছেন, কেউ বলছেন যে তিনি তাকে একটা হাই সিকিউরিটি সেল অজানা স্থানে গুম করে রাখা হয়েছে ইত্যাদি আলোচনা হচ্ছিল। তো অবশেষে আদালতের অনুমতি নিয়ে ইমরান খানের বোন দেখা করতে গেলেন। এই উপলক্ষে একটা বিপুল জনসমাবেশ হয় এবং জনগণ সংগঠিত হয় পাকিস্তানে, সেই আদিয়ালা জেলের আশেপাশে। তো তখন পাকিস্তান প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং নানাভাবে সাক্ষাৎকারটা যেন না হয় সেই চেষ্টা করতে থাকে প্রশাসন। কিন্তু পরবর্তীতে জনতার চাপের কারণে এটা আর সম্ভব হয়নি। তাদের ভাই বোনের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। তো অনেকে বলছিলেন যে পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন তিনি একটা ডিল করতে যাচ্ছেন, যার কারণেই তার বোন দেখা করার একটা অনুমতি পেয়েছেন। কিন্তু কার্যত দেখা গেল যে ডিল তো হয়নি, বরঞ্চ ইমরান খান সাক্ষাৎ করার পর তার যে একটা এক্স অ্যাকাউন্ট আছে, অন্য অ্যাডমিন সেটা চালায়। তো সেখানে একটা পোস্টের মাধ্যমে পুরো বিষয়টা ইমরান খান পরিষ্কার করেন এবং সেখানে সেই পোস্টের মাধ্যমে তিনি ফিল্ড মার্শাল আসিম মনিরকে একটা চরম হুঁশিয়ারি দেন বা ধমক দেন। তো সেটা কি ছিল, তার উনি টুইটে কী লিখেছেন সেটা যদি আমরা পড়ে শোনাই তাহলে এই পুরোটা ঘটনাটা বোঝা যাবে যে আসলে কী ঘটেছিল এবং ইমরান খান এখন কেমন আছেন এবং কিভাবে তিনি এই ফিল্ড মার্শাল আসিম মনিরকে একটা চরম হুঁশিয়ারি দিয়েছেন। তো ইমরান খানের সেই এক্স পোস্টে, যেটা ২ ডিসেম্বর পাবলিশড হয়, কারাগার থেকে বের হয়ে আসার পর পোস্ট হয় এক্স অ্যাকাউন্টে, সেটি পড়ে শোনাচ্ছি। যে ইমরান খান তিনি লিখেছেন যে আসিম মনির একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। তার নৈতিক অবক্ষয়ের কারণে পাকিস্তানের সংবিধান ও আইন সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। কোনো পাকিস্তানের মৌলিক মানবাধিকার এখন আর নিরাপদ নয়। আমাকে এবং আমার স্ত্রীকে আসিম মনিরের নির্দেশে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে এবং সবচেয়ে কঠিন মানসিক নির্যাতন করা হচ্ছে। আমাকে সম্পূর্ণভাবে একটি সেলে আটকে একেবারে একাকী বন্দিত্বে রাখা হয়েছে। ৪ সপ্তাহ ধরে আমি কোনো মানুষের সাথে একটি মুহূর্ত দেখা করতে পারিনি। বাইরের পৃথিবী সম্পর্কে আমাকে সম্পূর্ণ অজ্ঞ রেখে দেওয়া হয়েছে। জেল ম্যানুয়াল অনুযায়ী যে মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে দেওয়ার কথা সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে। হাইকোর্টের আদেশ সত্ত্বেও প্রথমে আমার রাজনৈতিক সহকর্মীদের সাথে সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়, আর এখন আইনজীবী ও পরিবারের সদস্যদের সাথেও দেখা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যে কোনো মানবাধিকার সনদ দেখুন, মানসিক নির্যাতনকেও টর্চার বলা হয় এবং এটি শারীরিক নির্যাতনের থেকেও বেশি গুরুতর হিসাবে বিবেচিত। আমার বোন নুরিন নিয়াজিকে রাস্তায় টানা হেঁচড়া করা হয়েছে শুধু এই কারণে যে তিনি আমার সাথে সাক্ষাতের ন্যায্য অধিকার দাবি করেছিলেন। শুধু আসিম মনিরের মতো মানুষই এমন কাজ করতে পারে। তিনি ডাক্তার ইয়াসমিন রশিদ, যিনি একজন প্রবীণ ক্যান্সার সার্ভাইভার, তাকেও রাজনৈতিক প্রতিশোধের উদ্দেশ্যে জেলে আটকে রেখেছেন। আমার স্ত্রী বুশরা বেগমকে শুধু আমাকে চাপ দেওয়ার জন্যই বন্দি করা হয়েছে। তাকে তার সন্তানদের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এসব উদাহরণ থেকে এই আসিম মনিরের মানসিক স্তর কেমন তা সহজেই বোঝা যায়। এগুলো ইমরান খান লিখছেন তার এক্সপোস্টে এবং এটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ১৪ লাখের বেশি লোক, ২-১ ঘন্টার মধ্যে ১৪ লাখের বেশি লোক এটা পড়েছেন বা এটার ভিউ হয়েছে। তো এইভাবে ইমরান খান সেই ফিল্ড মার্শাল আসিম মনির তার প্রতি একটা সরাসরি আঘাত করেছেন বা ধমক দিয়েছেন এবং এতে বোঝা যাচ্ছে যে ইমরান খানকে বশ মানাতে পারেননি ফিল্ড মার্শাল আসিম মনির। তো এখানে যে ইয়াসমিন রশিদের কথা বলুন, উনি ইমরান খানের পাঞ্জাব প্রদেশের একটা বড় একজন নেত্রী। তো গত ২০২৪ সালের যে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হয় সেখানে তার কাছে মূলত এই যে সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের নওয়াজ শরীফ একেবারে পরাজিত হয়। এটা ভোটের প্রকৃত ফলাফল এটা, কিন্তু পরবর্তীতে ফলটা ইলেকশন রিগিং করে অন্যভাবে ঘোষণা করা হয়। তো এই ক্ষোভ থেকেই এই ডাক্তার ইয়াসমিন রশিদ, সে ক্যান্সারের পেশেন্ট হওয়া সত্ত্বেও তাকে আটকে রাখা হয়েছে। তো ওই টুইটে ইমরান খান জনগণের উদ্দেশ্যে কিছু কথা লিখেন, সেটি পড়ে শোনাচ্ছি।
একাকী বন্দিত্ব অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতা, কিন্তু আমি এটা সহ্য করেছি শুধু আমার জাতির স্বার্থে। জাতি যদি জাতিসত্ত্বের শৃঙ্খলা নিজে না ভাঙে, তাহলে পাকিস্তানের উপরে চেপে বসা বিভিন্ন মাফিয়ারা এভাবেই জাতিকে শোষণ করবে। এক্সটেনশন মাফিয়া, ল্যান্ড মাফিয়া, চিনি মাফিয়া, ম্যান্ডেট চোর মাফিয়া, প্রত্যেকে এই জাতিকে ততদিন দাস বানিয়ে রাখবে যতদিন না জাতি নিজে দাঁড়িয়ে এই দাসত্বের শৃঙ্খল ভাঙে এবং সত্যিকারের স্বাধীনতার জন্য লড়াই করে। এরপর উনি আরেকটা লাইনে লিখেছেন তার নিজ দলের উদ্দেশ্যে, বিভিন্ন নেতাকর্মীদের মূলত নেতাদের উদ্দেশ্যে লিখেছেন যে, উইকেটের দুই দিকেই যারা খেলতে চায় এমন লোকদের জন্য আমার দলে কোনো জায়গা নেই। এ ধরনের মানুষই আসলে তেহরিকে ইনসাফের মীর সাদিক এবং মীর জাফর। এনডিইউ ওয়ার্কশপে তেহরিকে ইনসাফের লোকদের অংশগ্রহণ অত্যন্ত লজ্জাজনক। একদিকে আমরা নানা রকম অত্যাচার সহ্য করছি, আর অন্যদিকে আমাদের নিজেদের কিছু লোকই আমাদের উপর নির্যাতনকারীদের সাথে সামাজিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এতে আমি অত্যন্ত ব্যথিত হই। এই এনডিইউ, এই বিষয়টা হলো যে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, এটা আর্মিদের একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ফিল্ড মার্শাল আসিম মনির উনি ছিলেন প্রধান অতিথি। সেখানে পিটিআই দলের বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সিনেটররা গিয়েছিলেন। এটাই মূলত ইমরান খান ইঙ্গিত করেছেন এবং তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন। তো আমরা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এটা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা এই জেনারেলদের সাথে ছবি তুলতে খুব আগ্রহী হন এবং পুলকিত বোধ করেন, এবং ক্যান্টনমেন্টের ভিতরে আর্মির কোনো অনুষ্ঠান হলেই এরা ছুটে যান এবং ছবি টবি তুলে নিজেদেরকে একটা জাহির করার চেষ্টা করেন। তারা বেশ এটাকে ক্রেডিট মনে করেন বা আনন্দ বোধ করেন, কিন্তু বাইরে এসে তারা আবার সেই আর্মিরই সমালোচনা করে। তো বাংলাদেশেও এরকম রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের এরকম দেখা যায়, এবং একই চিত্র বাংলাদেশ এবং পাকিস্তানে। তো যাই হোক, তো এরপর ইমরান খান আরও একটা গুরুত্বপূর্ণ দিকে সেই টুইটে ইঙ্গিত করেছেন। তিনি আফগানিস্তানের ঘটনাবলী সম্পর্কে বেশ কিছু কথা লিখেছেন, সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো উনি লিখেছেন এক্সের যেখানে পোস্ট করেছেন সাবেক টুইটার, তো উনি লিখেছেন এভাবে যে, আমি সবসময় বলে এসেছি নিজের জনগণের উপর ড্রোন হামলা বা সামরিক অভিযান চালালে সন্ত্রাসবাদ আরও বাড়ে। আসিম মনিরের নীতি হলো এই দেশের জন্য ধ্বংসাত্মক। তার নীতির কারণেই আজ দেশে সন্ত্রাসবাদের যে দানব সৃষ্টি হয়েছে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে আমি খুবই দুঃখিত। দেশের স্বার্থের প্রতি আসিম মনিরের সামান্যতম চিন্তা নেই। সে যা করছে সবই করছে পশ্চিমা বিশ্বের মন জয় করার জন্য। আসিম মনির আফগানিস্তানকে ইচ্ছাকৃতভাবে অগ্নিগর্ভ করেছে, যাতে আন্তর্জাতিকভাবে আসিম মনির নিজেকে মুজাহিদ হিসাবে গণ্য করতে পারে। সে আগে আফগানদের হুমকি দিয়েছে, তারপর পাকিস্তানে অবস্থানরত আফগান শরণার্থীদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের উপর ড্রোন হামলা চালিয়েছে, এবং তার ফল হলো পাকিস্তানে আবার সন্ত্রাসবাদ ফিরে এসেছে এবং তা বেড়েই চলেছে। আসিম মনির নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশকে সন্ত্রাসের আগুনে পুড়িয়ে দিয়েছে। তো এভাবে ইমরান খান আসিম মনিরের এই যায় আফগান ইস্যুতে একটা চরম সমালোচনা করেন এবং তাকে একটা কঠোর হুঁশিয়ারি দেন। এরপর ইমরান খান আরও লিখেছেন যে, ইমরান খান খাইবার পাখতুনখোয়া প্রদেশের যে পিটিআই দলের যে মুখ্যমন্ত্রী আছেন, তরুণ নেতা সোহেল আফ্রিদি, তার বেশ প্রশংসা করেছেন এবং তিনি লিখেছেন সোহেল আফ্রিদি সম্পর্কে, সেই খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সম্পর্কে, যে সোহেল আফ্রিদির কর্মকাণ্ড প্রশংসার যোগ্য, কারণ এই কঠোর দমনের পরিবেশে তিনি আপোষের পথে না গিয়ে প্রতিরোধের পথ বেছে নিয়েছেন। আমি সোহেল আফ্রিদিকে বার্তা দিচ্ছি যে সে যেন সামনে থেকে লড়াই চালিয়ে যায়। এই দেশে কোনো আইন বা সংবিধান নেই, আইন শুধু তেহরিকে ইনসাফের বিরুদ্ধে সক্রিয় হয়, অন্যদের জন্য সব কিছু নিষ্কণ্ঠক। সোহেল আফ্রিদি যা করছে সে যেন তা চালিয়ে যায়, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। যারা খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নরের শাসন জারির হুমকি দিচ্ছে, তারা আগামীকাল নয়, তারা আজই যেন তা করে দেখায়, তারপর দেখা যাবে তাদের পরিণতি কী হয়। তো এখানে উল্লেখ্য যে এই খাইবার পাখতুনখোয়া প্রদেশের পিটিআই দলের যে সংসদ আছে, প্রাদেশিক সরকার আছে, তাদের সেখানে 2/3 মেজরিটির সরকার আছে এই ইমরান খানের পিটিআই দলের, এবং 2024 সালের 8 ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপির পরও এখান থেকে হারাতে পারেনি বা ছিনতাই করতে পারেনি ভোটের ফলাফল। কিছুটা ছিনতাই করার পরেও 2/3 মেজরিটি পিটিআই দল পেয়েছে। তো এই ইমরান খানের এই পাঠান অধ্যুষিত প্রদেশ খাইবার পাখতুনখোয়া থেকেই তিনি মূলত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এবং তিনি এই জেলের অভ্যন্তর থেকেই সাবেক কিছুদিন আগে একজন মুখ্যমন্ত্রী ছিল পিটিআই দলের, আলী আমিন গান্ডাপুর,
তো তাকে তিনি তার পারফরমেন্স খারাপ কারণে এবং আন্দোলন বেগবান না হওয়ার কারণে তাকে উনি বহিষ্কার করেছেন বা অপসারণ করেছেন। সেই স্থলে এই মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে উনি এখানে মুখ্যমন্ত্রী তার ইশারায় বা তার ইচ্ছাতে হয়েছে, যদিও সেনাবাহিনী এটা প্রচণ্ড বিরোধিতা করেছিল। তো এই সোহেল আফ্রিদি এখন ইমরান খানের নতুন ব্যাটসম্যান বলা যায়। তো ইমরান খান ওই টুইটে পিটিআই দলের বিভিন্ন কমিটি গঠন সম্পর্কেও তিনি নির্দেশনা দেন এবং আসিম মনিরের যে ইশারায় সরকারি দলের সাথে যে বেশ কিছু যোগসাজশ করে তুলছে পিটিআই দলের যেসব সংসদ সদস্যরা, তাদের প্রতি তিনি এই নির্দেশনা দেন এবং হুঁশিয়ারি দেন। এবং ইমরান খান লিখেন যে মাহমুদ খান আচাকজাই ইনি একজন সিনিয়র অন্য দলের নেতা এবং আল্লামা রাজা নাসির আব্বাস এটাও পিটিআই দল থেকে ভিন্ন। তো এই দুইজনকে ইমরান খান বলছেন তাদের অত্যন্ত সম্মানিত মানুষ, তারা গণতন্ত্রীপন্থী এবং নীতিবান ব্যক্তি। আমার বিস্ময় লাগে যে এখনও তাদের নোটিফিকেশান জারি করা হয়নি। মানে এখানে পার্লামেন্টে যেখানে বিরোধী দল হিসাবে পিটিআই দল থেকে তাদেরকে স্পিকার এবং ডেপুটি বিরোধী দল থেকে যে স্পিকারের যে পদটা আছে এবং সিনেটের চেয়ারম্যানের যে পদটা আছে বিরোধী দলের, তো সেখানে তাদেরকে এই দুইজনকে নিয়োগ দেওয়ার জন্য ইমরান খান নির্দেশনা দিয়েছেন। তো ইমরান খান আরও একটি বিষয়ের কথা বলেছেন যে পাকিস্তানে এখন এই যে ২৬তম সংশোধনী ২৭তম সংশোধনী হলো, এগুলো সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী বলা হচ্ছে এবং পাকিস্তানে এটা নিয়ে একটা আন্দোলন কিছুটা শুরু হয়েছে এবং আগামীতে আরও বড় আন্দোলন শুরু হবে। সেটা হচ্ছে তাহফুজে আইনে পাকিস্তান, মানে পাকিস্তানকে রক্ষা করো, পাকিস্তানের আইন বা সংবিধানকে রক্ষা করো, এই আন্দোলন। তো সেটাকে উনি এই তেহরিকে ইনসাফ যাতে সেই দলের সাথে সম্পৃক্ত হয় এবং তাদেরকে সমর্থন দেয় এবং তাদের নির্দেশনা মেনে চলে, সেই ইঙ্গিতটা দিয়েছেন। তো এই বিষয়ে ইমরান খান লিখেছেন যে তেহরিক ইনসাফের রাজনৈতিক কমিটি আজ আমি ভেঙে দিচ্ছি। দলের মহাসচিব সালমান আকরাম রাজা পূর্ণ ক্ষমতা নিয়ে একটি ছোট নতুন কমিটি তৈরি করবেন যারা রাজনৈতিক কৌশল ঠিক করবে এবং তারা বাস্তবায়ন করবে। এছাড়া ইমরান খান আরও দলীয় বেশ কিছু কাজে তিনি রদবদল আনেন। তো এখানে সর্বশেষ যে কথাটা হচ্ছে যে ইমরান খানের এই পোস্ট থেকে যেটা বোঝা যাচ্ছে যে ইমরান খান তো কোনো ডিল করেন নেই সেনাপ্রধানদের সাথে, তার মনোবল এখনও অটুট রয়েছে এবং তিনি লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং এটার ইনি শেষ দেখে ছাড়বেন এবং এটা দেখার বিষয় যে ইমরান খান জিতবেন কিংবা আসিম মনির জিতবেন। তো প্রাথমিকভাবে যেটা দৃশ্যমান হচ্ছে তাদের ক্ষমতার জোরে হয়তো আসিম মনির এখনও টিকে আছেন, তাকে জয়ী মনে হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন, কিন্তু সার্বিক বিচারে তিনি আসলে ইমরান খানের কাছে পরাস্ত হয়েছেন। তো এটার একটা প্রতিফলন দেখা গেল যে জাতিসংঘের মহাসচিব ভলকার তুর্ক, মানবাধিকার সংস্থার ভলকার তুর্ক, উনি এই পাকিস্তানের ২৭তম সংশোধনীর তীব্র নিন্দা জানিয়েছেন, একটা বিবৃতি জারি করেছে এবং সেখানে বলা হচ্ছে যে এই সংশোধনীটা মানে যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো ফিল্ড মার্শাল তিনি আজীবনের জন্য সকল ধরনের মামলা মোকদ্দমা অভিযোগ থেকে দায় মুক্তি পাবেন এবং ইউনিফর্ম পরে থাকতে পারবেন। তো এই বিষয়টা সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে একটা বিবৃতি দিয়ে যে এটা পাকিস্তানের জনগণের মানবাধিকার লঙ্ঘন করবে। তো এভাবে ইমরান খান আসলে প্রত্যেকটা সেক্টরেই তিনি বিজয়ী হচ্ছেন এবং আসিম মনির মূলত জোর করে একটা ক্ষমতা দখল করে রেখেছেন, কিন্তু সেটাও একসময় দেখা যাবে যে হুড়মুড় করে ভেঙে পড়বে এবং ইমরান খানেরই চূড়ান্ত বিজয় হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।